আপনাকে যদি বলা হয় আফ্রিকা আসলে গরিব না, বরং গরিব করে রাখা হয়েছে, যদি আপনি জানেন আপনার ফোনে থাকা কোলবার্ট, প্ল্যাটিনাম, হিরে সবকিছুই এসেছে আফ্রিকার মাটি থেকে, কিন্তু সেই মাটির মানুষ আজও অন্ধকারে। এই যে প্রতিদিন মিডিয়ায় আমরা দেখি ক্ষুধা, যুদ্ধ, দারিদ্র্য, মৃত্যু, এটা কি সত্যি আফ্রিকার বাস্তব চিত্র? না, আজ আপনি শুনবেন সেই আফ্রিকার গল্প যা লুকিয়ে রাখা হয়েছে, যেখানে বাস্তবতা বিকৃত করা হয়েছে মিডিয়ার মাধ্যমে, যেখানে সহানুভূতির নামে চলছে লুটপাটের সবচেয়ে নীরব ও নির্মম ব্যবস্থা। কিন্তু হয়তো বেশি দিন আর এই ব্যবস্থা চলবে না, কারণ উদয় হয়েছে ইব্রাহিম ত্রাওরের মতো একজন তরুণ নেতার, যিনি মুখোশ খুলে দিচ্ছেন তথাকথিত সভ্য বিশ্বের, যিনি এমন এক ভাষণ দিয়েছে যা শুনে পশ্চিমা বিশ্বের মাথা খারাপ হয়ে গেছে। তাই স্ক্রিনে থাকুন, কারণ ইব্রাহিম ত্রাওরের কথাগুলো আপনাকে শুধু নাড়িয়ে দেবে না, আপনার চিন্তার ভিত জাগিয়ে তুলবে। CNN, BBC, ফ্রান্স 24, আমি তোমাদের সবাইকে দেখছি। আমি তোমাদের বলা প্রতিটা মিথ্যা রেকর্ড করছি। তোমাদের সব বিকৃত তথ্য আমি সংরক্ষণ করে রাখছি। আমি ইব্রাহিম ট্রাওয়ার, আর আজ আমি তোমাদের মুখোশ খুলে দিচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি, যাকে তোমরা বলো এক তরুণ সামরিক জান্তার নেতা, যাকে তোমরা ভয়ঙ্কর উগ্রপন্থী বলে দাগাও, যাকে তোমরা পশ্চিম বিরোধী স্বৈরাচার বানিয়ে দেখাও, আজ আমি তোমাদের সামনে সত্য বলছি। এবার আর তোমরা মাইক্রোফোন বন্ধ করতে পারবে না, এবার আর তোমরা ক্যামেরা ঘুরিয়ে রাখতে পারবে না, এবার তোমাদের সম্পাদকরা এই বক্তব্য কাটতে পারবে না, কারণ যেই দুনিয়াটার ওপর এতদিন তোমরা একচেটিয়া দখল রেখেছিলে, সেই দুনিয়াটা আর আগের মতো নেই। এখন কোটি কোটি মানুষ আমার কথা শুনবে, তোমাদের ছাঁকনি ছাড়াই, তোমাদের বিকৃতি ছাড়াই, তোমাদের মিথ্যার কাদা ছুঁয়ে নয়। আমার বয়স 34। আমার জীবনের প্রতিটা দিন আমি তোমাদের মিথ্যার মাঝে বড় হয়েছি। ছোটবেলায় টেলিভিশনে আফ্রিকাকে দেখতাম, সেই একই ছবি বারবার, মাছির ভিড়ে শিশুদের মুখ, শুকিয়ে যাওয়া জমি, অস্ত্র, মৃত্যু। তোমরা বলেছিলে এটাই আফ্রিকা, তোমরা বলেছিলে এই হলো আমাদের পরিচয়, আর আমরা বিশ্বাস করেছিলাম। আমরা নিজেরাই নিজেদের লজ্জা পেতাম, আমরা আমাদের ভূমিকে, আমাদের মানুষকে লজ্জার চোখে দেখতাম। কিন্তু পরে আমি বড় হলাম, আমি পড়াশোনা করলাম, আমি খোঁজ নিলাম, প্রশ্ন করলাম, আর বুঝতে পারলাম তোমরা যে আফ্রিকার ছবি আমাদের দেখিয়েছিলে সেটা সত্যি ছিল না। তোমরা যে গল্প বলেছিলে সেটা ছিল মিথ্যা। তোমরা আমাদের ওপর যে নিয়তি চাপিয়ে দিতে চেয়েছিলে সেটা ছিল এক পরিকল্পিত চিত্রনাট্য, যেটা বহু বছর ধরেই তোমরা লিখে রেখেছ। তোমরা কিভাবে আফ্রিকাকে উপস্থাপন করেছ, তোমরা কিভাবে আমাদের দেখিয়েছ, তোমরা কিভাবে তোমাদের দর্শকদের কাছে আমাদের বিক্রি করেছ, যেন আমরা মানুষ না, যেন আমরা সভ্যতার বাইরের কোনো বর্বর প্রজাতি, যেন আমরা অসহায়, শুধু তোমাদের দয়া আর উদ্ধার আশা করে বসে আছি। প্রতিদিন, প্রতি ঘণ্টায়, প্রতি মিনিটে তোমাদের স্ক্রিনে চলে সেই একই গল্প: ক্ষুধা, যুদ্ধ, রোগ, দুর্নীতি, সন্ত্রাস, বিশৃঙ্খলা। আফ্রিকা বললেই এসবই আসে তোমাদের মাথায়। তোমাদের বানানো আফ্রিকা ডিকশনারিতে আর কোনো শব্দ নেই, না কোনো আশা, না কোনো সাফল্য, না কোনো উন্নয়ন, না কোনো প্রতিরোধ, না কোনো সম্মান, না কোনো গর্ব, না কোনো বিজয়। তাই আমি জিজ্ঞেস করছি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, লে মং, তোমরা কি কখনো আফ্রিকার কোনো সাফল্যকে হেডলাইন বানিয়েছ? কতবার লিখেছ রুয়ান্ডার প্রযুক্তিগত বিপ্লব নিয়ে? কতবার দেখিয়েছ ইথিওপিয়ার বন পুনর্গঠনের প্রকল্প? কতবার প্রশংসা করেছ বটসোয়ানার গণতান্ত্রিক অগ্রগতির? কতবার তুলে ধরেছ কেনিয়ার উদ্যোক্তাদের জগৎ? না, কারণ এই গল্পগুলো তোমাদের তৈরি করা দৃশ্যপটের সঙ্গে মেলে না। তোমাদের চোখে আফ্রিকা কখনো সফল হতে পারে না। হতে পারে না, কারণ যদি সফল হয় তাহলে তোমাদের শোষণের যুক্তি কোথায় যাবে? যদি আফ্রিকার সাহায্যের দরকার না থাকে তাহলে তোমরা কিভাবে হস্তক্ষেপ করবে? যদি ওরা পিছিয়ে না থাকে তাহলে তোমরা কিভাবে তাদেরকে তাচ্ছিল্য করবে? তোমরা কি কখনো নিজেদেরকে এই প্রশ্ন করেছ? কোনো সম্পাদক, ডেস্কে বসে থাকা কেউ, কোনো নিউজ ডিরেক্টর মিটিংয়ে, কোনো কলম লেখক তার কিবোর্ডে বসে কি কখনো ভেবেছে বিশ্বের সবচেয়ে ধনী ভূমির মানুষগুলো এত গরিব কেন? তবে তোমাদের জন্য কিছু বাস্তব সংখ্যা বলি। আফ্রিকার কাছে বিশ্বের ৭০% কোবাল্ট মজুদ আছে। তোমার মোবাইল, তোমার কম্পিউটার, তোমার ইলেকট্রিক গাড়ি এই কোবাল্ট ছাড়া চলবে না। আর এই কোবাল্ট আছে কঙ্গো থেকে, কিন্তু কঙ্গোর মানুষরা নিজেরাই মোবাইল কিনতে পারে না। আফ্রিকার কাছে আছে বিশ্বের ৯০% প্লাটিনাম রিজার্ভ। ক্যাটালিটিক কনভার্টার, ইলেকট্রনিক যন্ত্র, মেডিকেল ইমপ্ল্যান্ট, সবকিছুর জন্য দরকার প্লাটিনাম। এই প্লাটিনাম আসে দক্ষিণ আফ্রিকা থেকে, কিন্তু দক্ষিণ আফ্রিকার মানুষ আজ বেকারত্বে পিষ্ট।
আফ্রিকা বিশ্বের মোট স্বর্ণ উৎপাদনের 30% সরবরাহ করে। মালি, বুর্কিনা ফাসো, ঘানা, তানজানিয়া এই দেশগুলো থেকে স্বর্ণ নদীর মতো বয়ে যায়, কিন্তু আমাদের মানুষগুলো দারিদ্র্যে হাবুডুবু খায়। আফ্রিকা বিশ্বের মোট হীরার 65% সরবরাহ করে। বটসোয়ানা, অ্যাঙ্গোলা, কঙ্গো, সিয়েরা লিওন বিলিয়ন বিলিয়ন ডলারের হীরা তুলে নেওয়া হয় এখান থেকে, কিন্তু খনি শ্রমিকরা দিনে মাত্র $1 কাজ করে। আফ্রিকার কাছে রয়েছে বিশ্বের 35% ইউরেনিয়াম মজুদ। নাইজার, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলে আমাদের ইউরেনিয়ামে, প্যারিসের আলো জ্বলে আমাদের ইউরেনিয়ামে, কিন্তু আমাদের গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। তবুও তোমরা প্রশ্ন করো আফ্রিকা কেন গরিব? না, সঠিক প্রশ্ন হল আফ্রিকা এত ধনী হয়েও গরিব কিভাবে রাখা হলো। এর উত্তর হল উপনিবেশবাদ শেষ হয়নি, শুধু রূপ বদলেছে। আগে তোমরা এসে আমাদের ভূমি দখল করতে, এখন তোমরা এসে কোম্পানি গড়ে তোলো। আগে তোমরা জোর করে সব নিয়ে যেতে, এখন তোমরা চুক্তি করো। আগে চাবুক চালিয়ে শাসন করতে, এখন ঋণ দিয়ে শাসন করো। আমি তোমাদের কয়েকটা বাস্তব উদাহরণ দেব, সংখ্যা, নাম, সাল দিয়ে, কিন্তু তোমরা এসব কোনোদিন লিখবে না। গ্লেনকোর, সুইজারল্যান্ড ভিত্তিক খনি কোম্পানি, কঙ্গো থেকে কোবাল্ট তুলে 2022 সালে আয় করেছে $25 বিলিয়ন। কঙ্গোকে কর দিয়েছে মাত্র 500 মিলিয়ন, মানে 0.2%। এটা কি ন্যায় বিচার? রিও টিন্টো, ব্রিটিশ অস্ট্রেলিয়ান খনি কোম্পানি, গিনিতে 20 মিলিয়ন টন বক্সাইট তুলে প্রতি বছর। গিনির জন্য কি থাকে? দূষণ আর ক্যান্সার। টোটাল এনার্জিজ, ফ্রান্সের তেল কোম্পানি, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, কঙ্গো থেকে তেল তোলে। 2022 সালে লাভ করেছে $36 বিলিয়ন। আফ্রিকায় বিনিয়োগ করেছে শুধুই দূষণময় পাইপলাইন। অ্যাংলো আমেরিকান, দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত, এখন লন্ডনে। হীরা, প্লাটিনাম, লোহা সব নিয়ে যায়, আর দক্ষিণ আফ্রিকায় থেকে যায় 6 মিলিয়ন বেকার খনি শ্রমিক। আর এগুলো তো কেবল বরফ চুলার অগ্রভাগ। তবে অদৃশ্য জিনিসগুলো, গোপন চুক্তি, অফশোর অ্যাকাউন্ট, ট্যাক্স ফাঁকির কৌশল, প্রতি বছর $88 বিলিয়ন অবৈধভাবে আফ্রিকা থেকে বেরিয়ে যায়। কে এসব নিয়ে লেখে? প্রতি বছর $45 বিলিয়ন সাহায্য আসে আফ্রিকায়, সবাই সেটাই লেখে। কিন্তু কেউ বলে না আফ্রিকা সাহায্য পাওয়া মহাদেশ না, আফ্রিকা সাহায্য দিচ্ছে এমন এক মহাদেশ। যখন তোমরা তোমাদের ক্যামেরা জুম করো ফোলা পেটের দিকে, তখন পর্দার আড়ালে কাজ করে এক বিশাল ব্যবস্থা। প্রতিদিন টনকে টন সোনা, হীরা, কোবাল্ট, ইউরেনিয়াম, তেল আমাদের ভূমি থেকে বেরিয়ে যায়। কিন্তু কিভাবে? এই হলো সেই ব্যবস্থা। ধাপ 1, দুর্নীতি তৈরি করো। আমাদের নেতাদের ঘুষ দাও, তাদের জন্য অফশোর অ্যাকাউন্ট খোলো, বিলাসী জীবনের প্রতিশ্রুতি দাও, তাদের সন্তানদের পাঠাও তোমাদের স্কুলে। ধাপ 2, চুক্তি করো। 50 বছরের 99 বছরের জমির ইজারা নাও, কর ছাড় চাও, পরিবেশগত নিয়ম মানবে না বলে দাও, শ্রম অধিকার উপেক্ষা করো। ধাপ 3, অবকাঠামোর দখল নাও। বন্দর, বিমানবন্দর, রেল লাইন নিজেদের করো, কিন্তু শুধু খনি থেকে বন্দর পর্যন্ত। গ্রামে রাস্তা বানিও না, স্কুলে বিদ্যুৎ দিও না। ধাপ 4, নিরাপত্তা দাও। প্রাইভেট নিরাপত্তা কোম্পানি গড়ো, তাদের অস্ত্র দাও, বিক্ষোভ করলে হুমকি ঘোষণাও করো। ধাপ 5, মিডিয়াকে চুপ করাও, স্থানীয় সাংবাদিকদের কিনে নাও, বিপরীত মত দমন করো, অভ্যন্তরীণ গোলযোগের খবর ছড়িয়ে দাও আন্তর্জাতিক মিডিয়ায়। এইভাবেই চলে এই ব্যবস্থা, গত 100 বছর ধরে চলছে। তোমরা দেখো না, দেখতে চাও না, কারণ তোমরাও এই ব্যবস্থার অংশ। নিউ ইয়র্ক টাইমস, CNN, বিবিসির সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা কারা? তেল কোম্পানি, খনি কোম্পানি, অস্ত্র কোম্পানি, ওষুধের কার্টেল, এই সবই সেই কোম্পানি যারা আফ্রিকাকে শোষণ করে। তোমরা তাদের টাকায় বাঁচো, তাদের স্বার্থ রক্ষা করো। আর আমি যা বলতে চলেছি তা হয়তো আমার প্রাণ কেড়ে নিতে পারে, কিন্তু আর চুপ থাকার সময় নেই। ফ্রান্সের আফ্রিকায় চালানো ব্যবস্থা CFA ফ্রাঙ্ক। আজও 14টি আফ্রিকান দেশ ফরাসি উপনিবেশিক মুদ্রা ব্যবহার করে। এই দেশগুলোর 50% সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ রাখা আছে ফরাসি কোষাগারে। ফ্রান্স সেই টাকায় নেগেটিভ সুদ চাপায়, মানে আমরা আমাদের নিজের টাকা ব্যবহারের জন্য ফ্রান্সকে টাকা দিই। এই ব্যবস্থার মাধ্যমে প্রতি বছর $500 বিলিয়ন সম্পদ আফ্রিকা থেকে ফ্রান্সে যায়। এ নিয়ে কেউ কিছু লেখে না, কিন্তু যখন ফ্রান্স আফ্রিকায় €10 বিলিয়ন সাহায্য দেয়, তখন সেটা হেডলাইন হয়। ব্রিটেনের সিস্টেমটা আরও বেশি ধূর্ত। লন্ডন হল বিশ্বের সবচেয়ে বড় মানি লন্ডারিং সেন্টার। সিটি অফ লন্ডন অফশোর স্বর্গরাজ্য। আফ্রিকা থেকে চুরি হওয়া প্রতিটি পয়সা লন্ডন, জার্সি, গার্নিজি, ক্যামান দ্বীপপুঞ্জ, ভার্জিন আইল্যান্ডস হয়ে যায়। সবই ব্রিটেনের নিয়ন্ত্রণে।
আফ্রিকার সম্পদ ওখানেই লুকিয়ে আছে। আমেরিকার সিস্টেম হল আফ্রিকা কমান্ড, মহাদেশ জুড়ে ৪৬টি সামরিক ঘাঁটি। দেখানো উদ্দেশ্য নিরাপত্তা, আসল উদ্দেশ্য সম্পদের দখল। প্রতিদিন আকাশে ড্রোন, প্রতিটি কোণায় আড়ি পাতার যন্ত্র, বলে সন্ত্রাসবাদ মোকাবেলা করছে, কিন্তু টার্গেট সন্ত্রাসী না, টার্গেট জনগণের নেতা। চীন এখন নতুন খেলোয়াড়, বলে উইন উইন। অবকাঠামো বানায়, ঋণ দেয়, কিন্তু বিনিময়ে চায় কি? ৯৯ বছরের বন্দর ইজারা, খনির অধিকার, কৃষি জমি, ঋণের ফাঁদ। শ্রীলঙ্কাকে জিজ্ঞাসা করো, জাম্বিয়াকে জিজ্ঞাসা করো, আর এই সব নিয়ে তোমরা কিছুই লেখো না। কেন? কারণ তোমরা স্বাধীন সংবাদ মাধ্যম না, কর্পোরেট সংবাদ মাধ্যম। তোমাদের মালিকরা বিলিয়নিয়ার। জেফ বেজোস কেন ওয়াশিংটন পোস্ট কিনল? সংবাদ প্রেমে? রুপার্ট মার্ডকের মিডিয়া সাম্রাজ্য, ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য সান, দ্য টাইমস, সব একই হাতের লেখা, সব একই বার্তা, পশ্চিম ভালো, অন্যরা খারাপ। কার্লোস স্লিম, নিউ ইয়র্ক টাইমসের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, একজন মেক্সিকান বিলিয়নিয়ার। তার সম্পদের উৎস টেলিকমিউনিকেশন একচেটিয়া করে ল্যাটিন আমেরিকাকে শোষণ করে ধনী হয়েছে। এখন আমেরিকার সবচেয়ে সম্মানিত পত্রিকা নিয়ন্ত্রণ করে। আর তোমরা দাবি করো স্বাধীন সাংবাদিকতা করো? তোমাদের সম্পাদকরা কারা? কোন স্কুল থেকে পাশ করেছে? হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, ক্যামব্রিজ, সব একই এলিট স্কুল, সব একই দৃষ্টিভঙ্গি, সব একই পক্ষপাত। তোমাদের রিপোর্টার নির্বাচন হয় কিভাবে? তোমাদের আফ্রিকা সংবাদদাতা কতগুলো ভাষা জানে? ফ্রেঞ্চ, ইংলিশ, এই তো। সোয়াহিলি, হাউসা, ইয়োরুবা, অ্যামহারিক জানে না, তাই তারা জনগণের সঙ্গে কথা বলতে পারে না। তোমাদের উৎস সব এক, পশ্চিমা ডিপ্লোম্যাট, এনজিওর বিশেষজ্ঞ, তারপর এসে আমাদের শেখাও। তারা পাত্রিস লুমুম্বাকে মেরে ফেলল ১৯৬১ সালের ১২ জানুয়ারি। সিআইএ এজেন্ট ল্যারি ডেভেলিন স্বীকার করেছে। বেলজিয়ান ভাড়াটে সেনারা গুলি করে, তার দেহ অ্যাসিডে গলিয়ে ফেলে, দাঁত তুলে রেখে দেয় স্মৃতি হিসেবে। ২০২২ সালে সেই দাঁত ফেরত দেয় বেলজিয়াম, ৬১ বছর পরে। আর তখন তোমরা কি বললে? কঙ্গোতে বিশৃঙ্খলা। কাউকে জিজ্ঞেস করলে না কে মারল? সিআইএ নথি পড়লে না? বেলজিয়ামের অপরাধ নিয়ে এক লাইন লেখো নাই। তারা থমাস সাঙ্কারাকে মেরে ফেলল ১৯৮৭ সালের ১৫ই অক্টোবর। আমার নায়ক, আফ্রিকার আশা। ২৫ লাখ শিশুকে টিকা দান, ১ কোটি গাছ লাগানো, সাক্ষরতার হার ১৩ থেকে ৭৩%, নারী পুরুষ সমান অধিকার, এফজিএম নিষিদ্ধ, দুর্নীতি বন্ধ, মার্সিডিজ গাড়ি বিক্রি করে রেনল্ড ৫ চালানো শুরু, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংককে প্রত্যাখ্যান। আর সবচেয়ে বড় অপরাধ, তিনি বলেছিলেন, আমরা আফ্রিকার ঋণ শোধ করব না। এই ঋণ আমরা নিইনি, পূর্ববর্তী পুতুলরা নিয়েছিল, উপনিবেশবাদীদের হয়ে। এই কথার পরেই তাকে মেরে ফেলতে হয়। কে মেরেছে? তার নিজের বন্ধু ব্লেজ কম্পাওর। কোন দেশের সহায়তায়? ফ্রান্স। প্রমাণ চাই? জ্যাক ফোকারের আর্কাইভ দেখো, ফ্রান্সের আফ্রিকা বিষয়ক উপদেষ্টা। সব লেখা আছে ওখানে। আর তোমরা কি লেখো? বুরকিনা ফাসোতে সেনা অভ্যুত্থান। সাঙ্কারার স্বপ্ন নিয়ে কিছু না, তার প্রকল্প নিয়ে কিছু না, তার সফলতা দেখাও না, শুধু বলো আর একটা স্বৈর শাসক মারা গেল, মুয়াম্মার গাদ্দাফি। হ্যাঁ, তিনি ছিলেন একজন একনায়ক, হ্যাঁ ছিলেন কঠোর, কিন্তু লিবিয়ায় তিনি কি করেছিলেন? প্রতি মাথাপিছু আয় $১২,০০০, আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি। সাক্ষরতা ২৫% থেকে ৮৭%, জীবনকাল ৫১ থেকে ৭৪ বছর, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, নবদম্পতিদের জন্য $৫০,০০০, বাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ, নতুন শিশুর জন্মে $৫,০০০, জ্বালানি প্রতি লিটার ১৪ সেন্ট, মহান ম্যান-মেড রিভার বিয়াবানকে সবুজ করতে। আর গাদ্দাফির আসল অপরাধ? আফ্রিকান ইউনাইটেড স্টেটসের স্বপ্ন, আফ্রিকান সেন্ট্রাল ব্যাংক, আফ্রিকান ইনভেস্টমেন্ট ব্যাংক, আফ্রিকান মানিটারি ফান্ড। আর সবচেয়ে বিপজ্জনক, গোল্ড দিনার চালু করার চেষ্টা, ডলারের বদলে তেলে লেনদেন করতে অস্বীকৃতি। ২০১১ সালের ২০ অক্টোবর সিরতে শহরে গাদ্দাফিকে গণপিটুনি দিয়ে মারা হয়। হিলারি ক্লিন্টন হেসে বলেছিল, উই কেম, উই স, হি ডায়েড। এখন দেখো লিবিয়া কেমন। ৩টা সরকার, অন্তহীন গৃহযুদ্ধ, আইএস আল কায়েদা দৌড়ায়, দাসের বাজার চলে। ২০১৭ সালে সিএনএনও দেখিয়েছিল, তেল লুটপাট হচ্ছে, অস্ত্র গুদাম খালি, সব জায়গায় ছড়িয়ে গেছে। এটাই কি গণতন্ত্র? এটাই কি স্বাধীনতা? এটাই কি সফলতা? এবং এবার পালাকার? সাহেল অঞ্চল, মালি, নাইজার, বুরকিনা ফাসো। তোমরা চাইছ আমাদের লিবিয়া বানাতে,
আমাদের সিরিয়া বানাতে, আমাদের ইরাক বানাতে। কিন্তু এবার আর না, কারণ আমরা জেগে উঠেছি, আমরা শিখেছি, আমরা এক হয়েছি। অপারেশন বারখানে, ফ্রান্সের সাহেল অভিযান 2013-2022। দেখানো উদ্দেশ্য সন্ত্রাস দমন, আসল উদ্দেশ্য সম্পদের নিয়ন্ত্রণ। 5 থেকে 10,000 ফরাসি সেনা, বার্ষিক বাজেট 1 বিলিয়ন ইউরো। ফলাফল কি? 2013 সালে মালিতে সন্ত্রাসী ছিল 500, 2022 সালে সাহেলে সন্ত্রাসী 5,000+, 10 গুণ বেড়েছে। এ কেমন সফলতা? তবে ফরাসি সেনারা কি করছিল? নাইজারের ইউরেনিয়াম খনি পাহারা দিচ্ছে অরানোর জন্য, তেলের পাইপলাইন সুরক্ষায় টোটালের জন্য, বন্দর রেলপথ নিয়ন্ত্রণ করছে বোলোরের জন্য। সন্ত্রাস বিরোধী যুদ্ধ? না, উল্টো। ফরাসি সেনাদের 50 কিলোমিটারের মধ্যে সন্ত্রাসীরা ঢুকতে পারত না, কিন্তু গ্রাম জ্বালিয়ে দিতে পারত অনায়াসে। কেন? কারণ বিশৃঙ্খলা ওদের উপকারে আসত। বিশৃঙ্খলা থাকলেই তারা বলতে পারত, নিরাপত্তার জন্য থাকতে হবে। মিনুসমা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, 15,000 শূন্য, 1.2 বিলিয়ন বাজেট, 10 বছর। ফলাফল কি? 300+ জাতিসংঘ সেনা নিহত, হাজারো সাধারণ মানুষ নিহত। সন্ত্রাস কমেনি, বরং বেড়েছে। এখন তোমরা বলো, ওয়াগনার বিপজ্জনক, রাশিয়া আফ্রিকা দখল করছে। ওয়াগনার এলো মাত্র 1,000 সৈন্য। 6 মাসে কি হলো? সন্ত্রাসীরা পালিয়ে গেল, গ্রামগুলো নিরাপদ, খনি চালু, মানুষ শান্তিতে। তফাৎটা কি? ওরা আমাদের মিত্র, আমরাই ওদের আমন্ত্রণ জানিয়েছি। ফ্রান্স একজন দখলদার, সে বল প্রয়োগে এসেছে। ওয়াগনার চুক্তি মেনে এসেছে। ফ্রান্স ব্ল্যাকমেল করে, ওয়াগনার ফলাফল আনে। ফ্রান্স অজুহাত তৈরি করে, কিন্তু আপনি সত্য লেখেন না। আপনি বলেন রুশ ভাড়াটে। তাহলে ফরাসি লিজিয়ন রেনে কি? তারা কি ভাড়াটে না? আমেরিকান ব্ল্যাকওয়াটার, ব্রিটিশ G4S, ইসরায়েলি ব্ল্যাক কিউব, তারা কি নিরাপত্তা কোম্পানি না? ভাগনার হুমকি কেন? কারণ ভাগনার আপনার না। আর সন্ত্রাসবাদ, এই সন্ত্রাস কে সৃষ্টি করেছে? আল কায়দা কবে শুরু হয়? 1980-র দশকে আফগানিস্তানে। CIA, পাকিস্তানের ISI, সৌদি টাকা, সোভিয়েতদের বিরুদ্ধে। বিন লাদেন ছিল CIA-র লোক। আপনারা বলতেন স্বাধীনতাকামী যোদ্ধা। তালেবানকে কে সমর্থন করেছিল? আবারও আপনি। নায়ক বানিয়েছিলেন মুজাহিদিনকে। অস্ত্র দিয়েছেন, টাকা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, তারপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ISIS কিভাবে জন্ম নিল? 2003 সালে ইরাক আগ্রাসন। আপনারা সাদ্দামকে সরালেন, ইরাকি সেনাবাহিনী ভেঙে দিলেন, বাথ পার্টি নিষিদ্ধ করলেন, আবু গারাইব জেলে নির্যাতন চালালেন। ওই মানুষগুলি ISIS হল। তারপর সিরিয়া, বললেন আসাদকে যেতে হবে, বললেন মধ্যপন্থী বিদ্রোহী, তাদের অস্ত্র দিলেন, সেই অস্ত্র গেল ISIS আর আন-নুসরার হাতে। লিবিয়া ধ্বংস করলেন, গাদ্দাফির অস্ত্রভাণ্ডার কে লুট করল? সেই অস্ত্র গেল মালি, নাইজার, বুরকিনা ফাসো, নাইজেরিয়া, চাদে। বোকো হারামকে কে শক্তিশালী করল? 2009 সালে নাইজেরিয়ান পুলিশ তাদের নেতা মোহাম্মদ ইউসুফকে বিচার ছাড়াই মেরে ফেলল। আপনি কি বললেন? কিছু না। আপনার মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল তখন? নীরব। তারপর প্রতিশোধ শুরু হল। বোকো হারাম চরম পথে গেল, কিন্তু অস্ত্র পেল কোথা থেকে? লিবিয়া থেকে, যেটা আপনি ধ্বংস করেছেন। এবং এখন এসে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লেকচার দেন। আমরা এখন সেই দানবদের সাফ করছি যাদের আপনি তৈরি করেছেন। না, আমরা এখন খেলাটা বুঝে গেছি। সন্ত্রাস আপনার ট্রোজান ঘোড়া। আপনি সন্ত্রাসের অজুহাতে আসেন, তারপর থেকে যান, তারপর শোষণ করেন। কিন্তু এবার আর না। আমরা নিজের নিরাপত্তা নিজেরা দেব, নিজস্ব পদ্ধতিতে লড়ব, আর আমরা জিতব। কারণ আমরা এই মাটির সন্তান, আমরা এই দেশকে চিনি, আমরা এই মানুষদের জানি। আমরা সন্ত্রাসী আর গ্রামবাসীর পার্থক্য বুঝি। আপনাদের মতো না, ড্রোন দিয়ে, স্যাটেলাইট দিয়ে 10,000 কিমি দূর থেকে যুদ্ধ করেন। আমরা জিতছি, মালিতে, নাইজারে, বুরকিনা ফাসোতে। সন্ত্রাস শেষ হচ্ছে, গ্রাম নিরাপদ, মানুষ আশাবাদী। কারণ এবার আমাদের নিজস্ব সেনা, নিজস্ব পুলিশ লড়ছে, বিদেশিদের জন্য নয়, মানুষের জন্য। কিন্তু আপনি এটা সহ্য করতে পারেন না। বলছেন গণতান্ত্রিক অবক্ষয়, বলছেন মানবাধিকার লঙ্ঘন। কোন গণতন্ত্র,
কোন মানবাধিকার? গুয়ান্টানামোতে কতজন বিচার ছাড়াই বন্দী? আবু গারাইবে কি হয়েছে? ব্রামে কাদের মেরেছেন? সিআইএর ব্ল্যাক সাইটে কাদের নির্যাতন করেছেন? জুলিয়ান অ্যাসাঞ্জ কেন কারাগারে? কারণ সে আপনার যুদ্ধাপরাধ ফাঁস করেছে। চেলসি ম্যানিং কেন বছরের পর বছর জেলে? কারণ সে সত্য ফাঁস করেছে। এডওয়ার্ড স্নোডেন কেন পালিয়ে বেড়ায়? কারণ সে প্রমাণ করে আপনি সবার ওপর গুপ্তচর ভিত্তি করেন। আর আপনি আমাদের মানবাধিকার শেখান। আপনার ড্রোন হামলায় কতজন সাধারণ মানুষ মারা গেছে? বলেন দুর্ঘটনাজনিত ক্ষতি, তারপর চুপ। পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়ায় কত বিয়ে অনুষ্ঠানে হামলা করেছেন, কত স্কুল বোমা মেরেছেন, কত হাসপাতাল পুড়িয়েছেন, আর আপনি আমাদের যুদ্ধের নিয়ম শেখান। শোনো, আমি যুদ্ধ থেকে এসেছি, ফ্রন্ট লাইন দেখেছি, মৃত্যু দেখেছি, আহত সৈনিকদের কাঁধে তুলে এনেছি, শহীদের মায়েদের সান্ত্বনা দিয়েছি। আর আমি বলি, একজন প্রকৃত সৈনিক নিজের মানুষকে রক্ষা করে, একজন প্রকৃত সৈনিক নিরীহদের ক্ষতি করে না, একজন প্রকৃত সৈনিক সম্মানের সঙ্গে লড়ে। আপনার ভাড়াটে, আপনার ড্রোন চালক, আপনার বিশেষ বাহিনী, তারা সৈনিক না, তারা খুনি। তারা বোতাম টিপে মানুষ মারে 10,000 কিমি দূর থেকে, তারপর বাসায় ফিরে সন্তানদের সঙ্গে খেলে। আমরা সেভাবে লড়ি না, আমরা চোখে চোখ রেখে লড়ি, আমরা নিরীহদের রক্ষা করি, আমরা সম্মানের সঙ্গে লড়ি, সম্মানের সঙ্গে মরি। আর আমরা জিতব, কারণ ন্যায়ের পক্ষে যারা লড়ে তারা জেতে, মানুষের সঙ্গে যারা লড়ে তারা জেতে, নিজের মাটির জন্য যারা লড়ে তারা জেতে। চলুন আপনার গণমাধ্যমে ফিরি। আমি জানি আপনি কিভাবে কাজ করেন। আমার বন্ধুরা আছে যারা এই ব্যবস্থার ভেতরে কাজ করে। অনেক সাংবাদিকের বিবেক আছে, কিন্তু তারা চুপ থাকে, কারণ সিস্টেম তাদের চুপ করিয়ে দেয়। যারা সত্য লেখে চাকরি হারায়। তদন্তমূলক সাংবাদিকদের ছাঁটাই করা হয়, বাজেট নেই এই অজুহাতে। ভিন্ন মতাবলম্বী কলাম লেখকদের তাড়িয়ে দেয়, পাঠকের আগ্রহ নেই বলে। আর তাদের জায়গায় নেয় থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞরা, নোংরা বিশ্ববিদ্যালয়ের লোকজন। সবাই একই কথা বলে, সবাই একই মত দেয়, পশ্চিম ভালো, আফ্রিকা খারাপ। তাহলে এই বিশেষজ্ঞরা কারা? তাদের অর্থ কোথা থেকে আসে? ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি, আমেরিকার গণতন্ত্র রপ্তানিকারক সংস্থা, সিআইএর বৈধ বাহু, সব জায়গায় হাত। বিরোধীদের তহবিল দেয়, মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, সিভিল সোসাইটি তৈরি করে। ওপেন সোসাইটি ফাউন্ডেশন, জর্জ সোরোসের প্রতিষ্ঠান। বলে ওপেন সোসাইটি, কিন্তু কার জন্য ওপেন? কোন জিনিসের জন্য ওপেন? শোষণের জন্য, হস্তক্ষেপের জন্য, চক্রান্তের জন্য। ফোর্ড ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সব আফ্রিকায় সহায়তা করছে, কিন্তু কি পাচ্ছে বিনিময়ে? নিয়ন্ত্রণ, তথ্য, প্রভাব। আর আপনার গণমাধ্যম তাদেরই ঢাকঢোল বাজায়। শিরোনামে বলেন গেটস আফ্রিকাকে বাঁচাচ্ছেন, কিন্তু বলেন না গেটসের ভ্যাকসিন পরীক্ষায় কত আফ্রিকান শিশু পক্ষাঘাতগ্রস্ত হয়েছে, মনস্যান্টোর বীজের কারণে কত কৃষক আত্মহত্যা করেছে। আপনারা গল্প বলার ওস্তাদ, কিন্তু সব সময় একটাই গল্প, সাদা রক্ষক। মনে আছে লাইভ এইড 1985? উই আর দ্য ওয়ার্ল্ড, আফ্রিকার জন্য চ্যারিটি কনসার্ট। কোটি কোটি টাকা উঠল। আফ্রিকায় কি এলো? দুর্নীতি বেড়েছে, নির্ভরতা বেড়েছে, কিন্তু আপনাদের জন্য দারুণ এক গল্প। বব গেলডফ হয়ে গেলেন নায়ক, সঙ্গীত শিল্পীরা সচেতন দেখালেন, দর্শকরা নিজেদের ভালো মানুষ ভাবলেন। আফ্রিকা সেই আগের মতোই ক্ষুধার্ত রইল। মনে আছে কোনি 2012 ভাইরাল ভিডিও স্টপ জোসেফ কোনি, 10 কোটি ভিউ। ফলাফল? কোনি এখনও মুক্ত, কিন্তু ভিডিও নির্মাতা ধনী হয়েছে। ইনভিজিবল চিলড্রেন সংস্থা কোটি টাকা তুলেছে। উগান্ডায় কি এসেছে? আমেরিকান সৈন্য। আর আপনি বলেন এইগুলো নাকি সাফল্যের গল্প। অ্যাঞ্জেলিনা জোলি, ম্যাডোনা, বোনো সবাই আফ্রিকায় স্বেচ্ছাসেবক। আসে, ছবি তোলে, শিশু দত্তক নেয়, তারপর চলে যায়। আপনি বলেন আফ্রিকার প্রতি আগ্রহ বেড়েছে। কোন আগ্রহ? কার আগ্রহ? কিসের আগ্রহ? ম্যাডোনা মালাউই থেকে দত্তক নিল, আপনি খবর করলেন, কিন্তু মালাউইতে প্রতিদিন 100 শিশু মারা যায় ম্যালেরিয়ায়, তা লেখেননি, কারণ সে খবর বিকয় না। বোনো আফ্রিকার মুখপাত্র হল, ইউটিউব কনসার্টে কোটি কোটি তুলল, কিন্তু নিজের কোম্পানি নেদারল্যান্ডসে সরিয়ে নিল কর ফাঁকির জন্য। আফ্রিকা থেকে চুরি হওয়া অর্থও তো নেদারল্যান্ডস দিয়ে যায়, সেই খবর লেখেননি। জর্জ ক্লুনি দারফুর নিয়ে প্রচারণা চালালেন, বললেন দারফুরকে বাঁচাও। ফলাফল? সুদান ভাগ হল, তেল রইল দক্ষিণ সুদানে, আর এখন দক্ষিণ সুদান গৃহযুদ্ধে জর্জরিত। তেল কে পাচ্ছে? অনুমান করুন।
আর আপনি এগুলো উপস্থাপন করেন মানবিক সহায়তা হিসাবে, কিন্তু এগুলো আসলে সাম্রাজ্যবাদের নরম মুখ, এইগুলো শোষণের পিআর। আসুন এবার আসল সংখ্যা দেখি। প্রতি বছর আফ্রিকায় $134 বিলিয়ন আসে সহায়তা ও বিনিয়োগ হিসাবে, কিন্তু প্রতি বছর আফ্রিকা থেকে $192 বিলিয়ন বেরিয়ে যায়। নেট ক্ষতি $58 বিলিয়ন প্রতি বছর। কিন্তু আপনি লেখেন কেবল আফ্রিকায় 134 বিলিয়ন এসেছে, 192 বিলিয়ন বেরিয়ে গেছে তা লেখেন না। কেন? কারণ তখন মানুষ প্রশ্ন করবে, আফ্রিকাকে সাহায্য কেন লাগবে? এই ক্ষতির ভেতর কি আছে? অবৈধ অর্থ পাচার 88.6 বিলিয়ন বছর, মাল্টিন্যাশনাল কোম্পানির মুনাফা স্থানান্তর 48.2 বিলিয়ন বছর, ঋণের সুদ 17 বিলিয়ন বছর, ব্রেন ড্রেনের ক্ষতি 13.8 বিলিয়ন বছর, জলবায়ু পরিবর্তনের ক্ষতি 10.6 বিলিয়ন বছর, অবৈধ বন কাটার ক্ষতি 17 বিলিয়ন বছর, অবৈধ মাছ ধরার ক্ষতি 1.3 বিলিয়ন বছর, মোট 192 বিলিয়নের বেশি প্রতি বছর। এই পরিমাণ সম্পদ আফ্রিকা থেকে বেরিয়ে যায়, কিন্তু আপনার শিরোনাম কি বলে? ইইউ ঘোষণা দিল 20 বিলিয়ন ইউরো সহায়তা, চীন দিল $60 বিলিয়ন ঋণ, আমেরিকা দিল $8 বিলিয়ন অনুদান। মানুষ এগুলো পড়ে ভাবে, কি দয়ালু, কি উদার, আফ্রিকা এত কিছু পেয়েও অকৃতজ্ঞ। কিন্তু আসল সত্য উল্টো। আফ্রিকা আপনাদের জীবনযাত্রা চালাচ্ছে, আফ্রিকা আপনাদের সমৃদ্ধি ভর্তুকি দিচ্ছে, আফ্রিকা আপনাদের প্রযুক্তির জ্বালানি সরবরাহ করছে। আপনার আইফোনের কোবাল্ট কঙ্গো থেকে, টেসলার লিথিয়াম জিম্বাবুয়ে থেকে, কম্পিউটারের ট্যান্টালাম রোয়ান্ডা থেকে, গহনার হীরা বতসোয়ানা থেকে, চকলেট আইভরি কোস্ট থেকে, কফি ইথিওপিয়া থেকে, তেল নাইজেরিয়া থেকে, ইউরেনিয়াম নাইজার থেকে। আর আমরা কি পাই বিনিময়ে? ঋণ, দারিদ্র্য, অপমান। কিন্তু আর না, এই খেলা এবার শেষ হবে, কারণ আমরা জেগে উঠেছি। আমাদের তরুণ প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ায় সত্য শেয়ার করছে। বার ফ্রান্স আউট এই হ্যাশট্যাগ 10 কোটিরও বেশিবার ব্যবহৃত হয়েছে। আফ্রিকা ইজ ব্লিডিং 5 কোটি, স্টপ এক্সপ্লয়টিং আফ্রিকা 7.5 কোটি। আর আপনি কি করছেন? বলছেন রুশ বট, বলছেন চীনা প্রচারণা, বলছেন ভুল তথ্য। না, এগুলো আসল আফ্রিকানদের কণ্ঠস্বর, এটা আসল রাগ, এটা আসল জাগরণ। মিলিয়ন মিলিয়ন তরুণ টিকটকে ভিডিও করছে, ফরাসি সেনাদের বিদায় উদযাপন করছে, ওয়াগনারের আগমনকে স্বাগত জানাচ্ছে। টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে সবাই একই কথা বলছে, যথেষ্ট হয়েছে। আর আপনি ভয় পেয়ে গেছেন, কারণ আপনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আপনার বর্ণনা একচেটিয়া ছিল, সেটা এখন ভেঙে পড়ছে। আপনার তথাকথিত ফ্যাক্ট চেকিং সংস্থা আফ্রিকা চেক, এএফপি ফ্যাক্ট চেক, এদের তহবিল কে দেয়? ফেসবুক, গুগল, বিল গেটস, আবার সেই একই সিস্টেম। তাহলে আপনি আসলে কি যাচাই করছেন? কার তথ্য যাচাই করছেন? আমরা বলি ফ্রান্স বছরে $500 বিলিয়ন শোষণ করে, আপনি বলেন মিথ্যা, আসলে 440 বিলিয়ন, যেন 440 বিলিয়ন খুব সামান্য। আমরা বলি ওয়াগনার সফল হয়েছে, আপনি বলেন ওয়াগনার মানবাধিকার লঙ্ঘন করে। তাহলে ফরাসি সেনারা কি করছিল? পানি গ্রামের ওপর বোমা ফেলেছে, ডোয়ান মিলিশিয়াদের অস্ত্র দিয়েছে, বিয়েতে ভুল করে স্ট্রাইক করেছে। আপনাদের ভণ্ডামি এত স্পষ্ট যে এখন আর কেউ আপনাকে বিশ্বাস করে না। সিএনএনে অ্যান্ডারসন কুপার বলল, আফ্রিকায় গণতন্ত্র কমছে। কোন গণতন্ত্র অ্যান্ডারসন? আপনাদের গণতন্ত্র, আমেরিকার গণতন্ত্র। 2021 সালের জানুয়ারি 6 ক্যাপিটাল হিলে হামলা। আপনারা বললেন গণতন্ত্রের উপর আঘাত, 5 জন মারা গেল। 1987 সালের 15 অক্টোবর সাঙ্কারার হত্যাকাণ্ড। আপনারা বললেন আফ্রিকার অভ্যন্তরীণ বিষয়, মাত্র 1 জন মারা গেল, কিন্তু সে ছিল 2 কোটি মানুষের আশা। আপনাদের দেশে কর্পোরেট কোম্পানিগুলো প্রার্থীদের তহবিল জগায়, লবিস্টরা আইন লেখে, আর আমাদের নির্বাচনে বলেন জালিয়াতি। আপনার পুলিশ কৃষ্ণাঙ্গদের হত্যা করে। জর্জ ফ্লয়েড, ব্রিওনা টেলার, আহমদ আরবেরি, এরা মারা গেছে পুলিশের হাতে, তবু আপনি আমাদের পুলিশ হিংসা নিয়ে লেকচার দেন। বিবিসিতে কাজিয়া মাডেরা আফ্রিকা নিউজ উপস্থাপন করেন। পোল্যান্ডের মানুষ। আফ্রিকায় কত বছর থেকেছেন তিনি? কতটি আফ্রিকান ভাষা জানেন? তবু প্রতিদিন বলেন আফ্রিকা এটা, আফ্রিকা ওটা। ফ্রান্স 24-এ ক্যামেরাম্যান, এডিটর, প্রডিউসার অধিকাংশই ফরাসি। আফ্রিকা করেসপন্ডেন্টরাও বেশিরভাগ ফরাসি। তারা বলেন নিরপেক্ষ সাংবাদিকতা।
আল জাজিরা কাতার ফান্ড করে, কিন্তু কাতারের সাহেলে কি কাজ? তবু প্রতিদিন বলে সাহেল সংকট। ডয়চে ভেলে, ভয়েস অফ আমেরিকা, আরএফআই সবই রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া, সবই প্রচারণার যন্ত্র। তবু নিজেদের বলে স্বাধীন সংবাদ মাধ্যম। আর আমাদের স্থানীয় মিডিয়া বেশিরভাগ বিক্রি হয়ে গেছে, বেশিরভাগ ভীতু আর বেশিরভাগ নির্ভরশীল। বুর্কিনা ফাসোর লিজ পত্রিকা সম্পাদককে? কোথা থেকে পড়াশোনা করেছে? ফান্ডিং কোথা থেকে আসে? অ্যাডভার্টাইজার কারা? আমরা সব জানি, সব একই সিস্টেমে বাঁধা, সব এক মালিকের সেবা করছে। কিন্তু একটি নতুন প্রজন্ম আসছে, ব্লগার, ইউটিউবার, পডকাস্টার। তাদের কোনো মালিক নেই, তাদের কোনো ভয় নেই। জেমস, কোকো, ন্যাটালি ইয়াম, কেমি সেবা, তাদের মিলিয়ন মিলিয়ন অনুসারী। তারা সত্য বলে, সিস্টেমকে উন্মোচিত করে। আর আপনি বলেন চরমপন্থী। তাদের টুইটার বন্ধ করতে চান, ইউটিউব রেস্ট্রিক্ট করেন, কিন্তু সব ব্যর্থ। সত্যকে থামানো যায় না। একটা চ্যানেল বন্ধ হলে 10টা খোলে, একটা কণ্ঠস্বর চুপ করালে 1000টা জেগে ওঠে। এটাই আমার শেষ বার্তা আপনার জন্য। আপনার মিথ্যে শেষ, আপনার সাম্রাজ্য ভেঙে পড়ছে, আপনার একচেটিয়া নিয়ন্ত্রণ শেষ। আর যেটা আসছে সেটা হলো সত্য, ন্যায়, স্বাধীনতা। আফ্রিকা আর আপনার লেখা গল্প নয়, আফ্রিকা এখন নিজের গল্প লিখছে, নিজের ক্যামেরায়, নিজের ভাষায় বলছে। এই গল্পে আপনি নায়ক না, উদ্ধারকারী না, উপকারকারী না। এই গল্পে আপনি হলেন অপরাধী, উপনিবেশবাদী, মিথ্যুক, চোর। তবু এখনও সময় আছে, আপনি এখনও পাল্টাতে পারেন, আপনি এখনও সঠিক পাশে দাঁড়াতে পারেন। আপনাদের মধ্যে কিছু সাংবাদিক আছেন যাদের বিবেক আছে, আমি তাদের চিনি। আমরা কথা বলি, তাদের বলি সাহস খুঁজে নাও, সত্য লেখো, সিস্টেমের বিরুদ্ধে যাও। হয়তো চাকরি যাবে, হয়তো বেকার হতে হবে, হয়তো হুমকি আসবে, কিন্তু আপনি ইতিহাসের সঠিক পাশে থাকবেন। আপনি সন্তানের মুখে তাকাতে পারবেন নির্লজ্জ না হয়ে। আপনার বিবেক শান্তিতে ঘুমাবে, আর আফ্রিকা আপনাকে ভুলবে না। আফ্রিকা বন্ধুকে মনে রাখে আর শত্রুকে মনে রাখে। এডওয়ার্ড স্নোডেনের মতো হও, জুলিয়ান অ্যাসাঞ্জের মতো হও, ড্যানিয়েল এলসবার্গের মতো হও। সত্যের পাশে দাঁড়াও, না হলে মিথ্যার সঙ্গে থেকে যাও, অন্ধ থেকে যাও, সহযোগী হয়ে থেকো। কিন্তু জেনে রাখো, আপনার পতন আসছে, আপনার দর্শক কমছে, আপনার বিশ্বাসযোগ্যতা ঝরছে, আপনার ক্ষমতা শুকিয়ে আসছে। নতুন প্রজন্ম আপনাকে বিশ্বাস করে না, তারা আপনাকে শোনে না, তারা আপনাকে প্রত্যাখ্যান করে। আর এই নতুন প্রজন্ম আফ্রিকায় 600 মিলিয়ন মানুষ, 60% বয়স, 25-এর নিচে, শিক্ষিত, সংযুক্ত, রাগান্বিত। তারা আমার সেনাবাহিনী, তারা আমার অস্ত্র, তারা আমার বিজয়। আর তাদের সঙ্গে আমরা গড়ছি নতুন এক বিশ্ব, যেখানে থাকবে না মিথ্যে, থাকবে না শোষণ, থাকবে না অপমান। এই বিশ্বে আফ্রিকা হবে মুক্ত, আফ্রিকা হবে শক্তিশালী, আফ্রিকা হবে নেতা। আর আপনি থাকবেন কেবল একটি দুঃখজনক স্মৃতি, একটি লজ্জাজনক টিকা, একটি সতর্কতামূলক ইতিহাস। ভবিষ্যৎ প্রজন্ম পড়বে 21শো শতাব্দীর শুরুতে কিছু মিডিয়া সংস্থা ছিল, তারা মিথ্যে বলতো, তারা শোষণকে সেবা দিত। তারপর আফ্রিকা জেগে উঠল আর তারা হারিয়ে গেল। এই হলো আপনার শেষ, অপরিবর্তনীয়, অপরিহার্য, নিশ্চিত। আমি ইব্রাহিম ত্রাওরে, বুর্কিনা ফাসোর নেতা না, তার সেবক, আফ্রিকার স্বৈরাচারী না, তার সন্তান। আর আপনার দুঃস্বপ্ন না, আপনার আয়না। এই আয়নায় ভালো করে তাকান, নিজেকে দেখুন, আপনার মিথ্যে, ভণ্ডামি, অপরাধ দেখুন, আর প্রস্তুত হন। কারণ বিচার আসছে, আফ্রিকা জেগে উঠেছে, বিশ্ব বদলাচ্ছে, ন্যায় আসছে। আর আপনি কেবল চেয়ে দেখবেন, আর কিছু করতে পারবেন না। কারণ ইতিহাস সবসময় থাকে মানুষের পাশে, সত্য থাকে নিপীড়িতদের পাশে, আর আল্লাহ থাকেন ধৈর্যশীলদের পাশে। আর আমরা ধৈর্য ধরেছি 500 বছর ধরে। এখন সময় বিজয়ের। আপনার মিথ্যে শেষ, আপনার মুখোশ খুলে গেছে, আপনার খেলা শেষ। আফ্রিকা মুক্ত, আফ্রিকা শক্তিশালী।